গল্পের নাম নীরব অঙ্কের হিসেব। শহরের একটি ব্যস্ত মফস্বল লাগোয়া এলাকায় অবস্থিত তাদের ফ্ল্যাট। এলাকাটি পুরনো এবং নতুন ফ্ল্যাট বাড়ির মিশ্রণে তৈরি। তাদের ফ্ল্যাটটি দ্বিতীয় তলায়। আয়তন মাঝারি হলেও রিতার যত্নে সেটি নিখুঁতভাবে পরিচ্ছন্ন। রান্নাঘরের জানালা নেই, তাই একটি এক্সস্ট ফ্যান সবসময় চলতে থাকে। তখন সময়টা সকাল 7:30 থেকে 8টা। বাইরে সোনালি রোদ উঠেছে, কিন্তু ঘরের ভেতর এক্সস্ট ফ্যানের আওয়াজে বাইরের কোলাহল কিছুটা চাপা পড়েছে। 30-এর কোঠায় থাকা রিতা, যার মুখ শান্ত এবং স্নিগ্ধ, কিন্তু চোখে গভীর সহনশীলতার ছাপ, দ্রুত হাতে রান্নাঘরে কাজ সারছে। তার পরনে হালকা হলুদ রঙের সুতির সালোয়ার কামিজ, দোপাট্টা ভাঁজ করে কোমরে গোজা। গ্যাসের ওপরে স্টিলের একটি কেটলিতে আদা দেওয়া কড়া চা গরম হচ্ছে, যা তার স্বামী সঞ্জীবের খুব প্রিয়। সঞ্জীবের বয়স প্রায় 40-এর কাছাকাছি। সে তার ঘরের কোণে রাখা খয়েরি কাঠের আলমারিটির সামনে দাঁড়িয়ে আছে। তার গায়ের রং মাঝারি, কিন্তু পেটলা, আর মুখে সবসময় একটা সামান্য অহংকারী ভাব লেগে থাকে। সে একটি পরিষ্কার নতুন সাদা শার্ট ইস্ত্রি করছিল, যা আজ তার অফিসের মিটিংয়ের জন্য দরকার। সঞ্জীবের মেজাজ সকালে সাধারণত একটু চড়া থাকে, কারণ সে একটি ছোট মোটর পার্টস দোকানের ম্যানেজার এবং তার কাজটা সবসময় চাপের। ইস্ত্রিটা ছিল ভারী, পুরনো মডেলের, যার হ্যান্ডেলটি গরম হয়ে গেছে। ইস্ত্রি করার সময় অসাবধানবশত সঞ্জীবের শার্টে একটি ছোট্ট কালো পোড়া দাগ হয়ে গেল। সেটা দেখে সঞ্জীব মুহূর্তের মধ্যেই রেগে গেল। রিতা, ও রিতা, দেখে যাও কী কাণ্ড করেছো। সঞ্জীবের কণ্ঠস্বর তীক্ষ্ণ। রিতা রান্নাঘর থেকে ছুটে এলো, চা বানানোর কাজ ফেলে। কি হয়েছে? সঞ্জীব ইস্ত্রিটা সজোরে কাঁচের টপ দেয়া টি টেবিলের ওপর নামিয়ে রেখে বলল, শার্টটা দেখো, কালকের মিটিংয়ের জন্য নতুন ইস্ত্রি করতে দিলাম, আর তুমি সেটা পুড়িয়ে দিলে। তুমি কি কাজ করো সারাদিন? একটা সাধারণ কাজও ঠিকমতো করতে পারো না? মন কোথায় থাকে তোমার? আসলে রিতা নয়, ইস্ত্রিটা সঞ্জীব নিজেই করছিল, কিন্তু রিতা জানে তখন প্রতিবাদ করলে সকালটা মাটি হবে। সে নরম গলায় বলল, ঠিক আছে, আমি তাড়াতাড়ি অন্য শার্ট বের করে দিচ্ছি। এটাতে অল্প পোড়া, মিটিংয়ে দেখা যাবে না। সঞ্জীবের রাগ তাতেও কমলো না। কম দেখা যাবে? লোকে দেখবে আমার বউ কত আলসে, একটা শার্ট সামান্য ইস্ত্রি করতেও জানে না। এই তো তোমার অফিসের কাজ, সামান্য একটা ডেটা এন্ট্রি করো, সেটাও নিশ্চয়ই ভুল করো। তোমার তো একটাও কাজ নিখুঁত হয় না। রিতা চুপ করে কাঠের আলমারি খুলে অন্য একটি শার্ট এগিয়ে দিল। তার চোখ ভরে এসেছিল, কিন্তু সেই চোখের জল আর বাইরে বেরালো না। চোখের জল চোখের ভেতরেই শুকিয়ে গেল। রিতা জানে সঞ্জীবের কাছে তার ছোট ভুলটাও পর্বতের সমান, কারণ ভুলটা রিতার, যে সে একজন নারী, আর যার কাজ সংসার গুছিয়ে দেওয়া এবং সর্বদা নিখুঁত থাকা। তাদের সম্পর্কের সূচনা হয়েছিল প্রায় 15 বছর আগে, মধ্যবিত্ত পরিবার গঠনের স্বপ্ন নিয়ে। তখন সঞ্জীবের মেজাজ চড়া থাকলেও রিতা তাকে ভালোবাসত, কিন্তু সঞ্জীবের ম্যানেজার পদে উন্নীত হওয়ার পরের তার মধ্যে স্বামীর শ্রেষ্ঠত্ব ও কর্তৃত্বের ধারণা জন্মাতে শুরু করে। রিতা যখন নিজের সাধারণ ডেটা এন্ট্রি এবং ক্লার্কের চাকরি শুরু করলো, তখন সঞ্জীব রিতাকে তার সমকক্ষ মনে করা বন্ধ করে দিল। সারাদিন অফিসে রিতার কাজের চাপ ছিল। তার সাধারণ ডেটা এন্ট্রি কাজের মধ্যেও ভুল করার সুযোগ থাকে। আজ তার বসের কাছে একটা রিপোর্ট জমা দেওয়ার কথা ছিল। সেই রিপোর্ট টাইপ করার সময় রিতার একটা সংখ্যায় সামান্য ভুল হয়ে যায়। বস তাকে ডেকে অত্যন্ত কড়া ভাষায় বকাবকি করেন। আপনার সামান্য ভুলে কোম্পানির বড় ক্ষতি হতে পারত। মিস্টার সঞ্জীবের মতো আপনারও কি মনোযোগের অভাব? সাধারণ একটা কাজও যদি না পারেন, তাহলে কাজ ছেড়ে দিন। অপমানিত হয়ে মাথা নিচু করে রিতা তার ভুল সংশোধন করলো। সে জানে এই সমাজের চোখে তার ভুলটা যেন দ্বিগুণ অপরাধ, কারণ সে একজন নারী, যার কাছ থেকে সংসার এবং কর্মক্ষেত্র উভয় ক্ষেত্রেই নিখুঁত থাকার প্রত্যাশা করা হয়। সন্ধ্যায় অটো রিকশার আওয়াজ ছাপিয়ে যখন সে বাড়ি ফিরল, তখন বাইরে হালকা ঠান্ডা নেমেছে। রিতা দেখে সঞ্জীব লাল মখমলের কভার দেয়া সোফায় শুয়ে আরাম করে টিভি দেখছে। তার মেজাজ এখন নরম। রিতা চুপচাপ রান্নাঘরে ঢুকলো, তার ক্লান্ত শরীর নিয়ে। ঘড়িতে তখন সময় রাত 10টা। খাবার টেবিলে সঞ্জীব খুবই খুশি। আজ ডালটা খুব ভালো হয়েছে রিতা, তোমার হাতে সত্যিই জাদু আছে। সেই কথা শুনে
রীতা মৃদু হাসল। এই সামান্য প্রশংসাটুকুই ছিল তার সারাদিনের পরিশ্রমের পুরস্কার। তখনই সঞ্জীব নিজের অফিসের কথা শুরু করলো। তার কণ্ঠস্বরে এখন ভয় এবং উদ্বেগ। জানো রীতা, আজ দোকানে কি হলো? একটা মোটর পার্টস ভুল করে অন্য কাস্টমারকে দিয়ে দিয়েছি। এই ধূসর রঙের ছোট যন্ত্রাংশটির ডেলিভারি কাল সকালে দিতে না পারলে মালিকের কাছে আমি আমার মুখ দেখাতে পারবো না। ম্যানেজার হিসেবে এটা আমার সত্যিই বড় ভুল। সঞ্জীবের মুখটা ভয়ে ফ্যাকাশে হয়ে গেল। সে রীতার দিকে তাকালো, সহানুভূতি এবং সমর্থনের খোঁজে। রীতা এক মুহূর্তের জন্যেও সঞ্জীবকে কোনো কথা শোনালো না, তার ভুল নিয়ে কোনো প্রশ্নও করল না। সে জানে যদি সে সামান্যতম প্রশ্ন করে তাহলে সঞ্জীবের আত্মসম্মানে আঘাত লাগবে এবং সংসারে শান্তি নষ্ট হবে। রীতা শান্তভাবে সঞ্জীবের থালাটা সরিয়ে রাখলো। ঠিক আছে, খাওয়া দাওয়া করেছো, এবার একটু বিশ্রাম নাও তো। কাল সকালে কি করা যায় সেটা ভাববো। তুমি বরং এখন শান্ত হও। পরদিন সকালে রীতা তার অফিসের জন্য ছুটি নিল। সেখানে তার অনুপস্থিতি আরও কাজের চাপ বাড়াবে, কিন্তু সেদিকে তার মন নেই। তার একমাত্র লক্ষ্য ছিল সঞ্জীবের সমস্যা সমাধান করা। রীতা তার পুরনো অফিসের বন্ধু বান্ধবদের সাথে যোগাযোগ করলো এবং শহরের অন্য প্রান্তে একটি দোকানে সেই মোটর পার্টসটি খুঁজে বের করলো। সে তার নিজের অফিসের কাজে ঝুঁকি নিয়ে এই ছুটোছুটি করলো, শুধুমাত্র সঞ্জীবের আত্মবিশ্বাস এবং সংসারের স্থিতি বজায় রাখার জন্য। দুপুর নাগাদ রীতা পার্টসটি কিনে আনলো। যখন সে ফিরে এলো, সঞ্জীব পার্টসটি হাতে নিয়ে স্বস্তির নিঃশ্বাস ফেলল। সঞ্জীব বলল, তুমি আমাকে বাঁচালে রীতা। আমি ভেবেছিলাম সব শেষ। তুমি না থাকলে আমার যে কি হতো। রীতা মাথা নেড়ে বলল, এটা তো আমার দায়িত্ব সঞ্জীব, তোমার কাজ আমার কাজ নয়। কিন্তু রীতা জানে এই কথা বলার সময় সঞ্জীব একবারও ভাবল না সকালে সামান্য শার্ট পরানোর জন্য সে রীতাকে কত কটু কথা শুনিয়েছিল। রীতা এই অসমতা মেনে নিয়েছে। সে জানে তার স্বামীর ভুলগুলিকে নীরব সমর্থন দিয়ে ঢেকে রাখা, তার আত্মবিশ্বাসকে ক্ষুণ্ণ না করা, এটাই হলো তার সংসার গুছিয়ে রাখার প্রধান অঙ্ক। সঞ্জীবের সমস্যার সমাধান হওয়ার এক সপ্তাহ পরের ঘটনা। সঞ্জীবের অফিসের একজন গুরুত্বপূর্ণ সহযোগী পরিবার নিয়ে তাদের ফ্ল্যাটে নৈশভোজে এসেছেন। রীতার ওপর চাপ ছিল প্রচুর। সেদিনের মেনুও ছিল সঞ্জীবের পছন্দ মতো, মাংসের কষা ঝোল আর লুচি। রীতা রান্নাঘরের ছোট্ট এবং বড়রাকার জায়গায় সারাদিন ধরে পরিশ্রম করে খাবার তৈরি করেছে। তার মুখ ক্লান্তিতে সামান্য বিবর্ণ, কিন্তু তার সুতির শাড়িটি এখনও পরিপাটি। নৈশভোজের সময় টেবিলে সব খাবার সুন্দরভাবে সাজানো। সঞ্জীব নিজের শ্রেষ্ঠত্ব জাহির করতে ব্যস্ত। সে অফিসের গল্প করছে, নিজের সাফল্য নিয়ে কথা বলছে। সঞ্জীবের সহযোগী তার স্ত্রীকে উদ্দেশ্য করে প্রশংসা করলেন, আপনার রান্নাটা দারুণ হয়েছে রীতা দেবী, একদম মনে রাখার মতো। সেই কথা শুনে রীতা মৃদু হাসল, কিন্তু সঞ্জীব তখনই মুখ খুলল। হ্যাঁ, রীতা রান্না ভালোই করে, তবে সংসারের হিসাবটা এখনও ঠিক বোঝে না। এই তো সেদিন একটা সামান্য শার্ট ইস্ত্রি করতে গিয়ে পুড়িয়ে দিল। ওর মনটা আসলে এখনও ডেটা এন্ট্রির ফাইলের মধ্যেই থাকে। সঞ্জীবের এই কথায় রীতার হাসিটা মুহূর্তে মিলিয়ে গেল। সঞ্জীব তার স্ত্রীর দিনের আলোয় করা পরিশ্রমকে এক মুহূর্তে সামান্য একটু পোড়া দাগের আড়ালে চাপা দিয়ে দিল। রীতা কিছু বলল না, সে শুধু নীরবে অতিথিদের প্লেটে খাবার তুলে দিচ্ছিল। সে জানত এই সামান্য অপমান হজম করাটা তার নীরব অঙ্কেরই একটি অংশ, সংসারের শান্তি বজায় রাখার জন্য। কিন্তু সঞ্জীবের বোন শ্রেয়া, যিনি নৈশভোজে উপস্থিত ছিলেন, তিনি পুরো বিষয়টা লক্ষ্য করলেন। শ্রেয়া খুব শান্তভাবে বললেন, দাদা, রীতার হাতে তো সব কিছুই নিখুঁত হয়। ওর অফিসের কাজের ভুলের জন্য একটা বড় ক্ষতি হতে পারত, তা রীতাই সামলে দিয়েছে। আপনি পার্টসের সমস্যাটা ভুলে গেলেন নাকি? সঞ্জীব অপ্রস্তুত হয়ে গেল। সে রীতার দিকে এক ঝলক তাকিয়ে দ্রুত প্রসঙ্গ পাল্টালো, আরে ধুর, ওটা তো সামান্য ভুল ছিল, আমি নিজেই সামলে নিতাম। শ্রেয়া আর কথা বাড়ালো না, কিন্তু রীতার প্রতি সঞ্জীবের এই অযৌক্তিক আচরণ অন্য অতিথিদের কাছে স্পষ্ট হয়ে গেল। সেদিন রাতে অতিথিরা চলে যাওয়ার পর রীতা একা রান্নাঘরে এঁটো বাসন গোছাচ্ছিল। তার ক্লান্ত চোখ জলে ভরে আসতে চাইছিল, কিন্তু সে নিজেকে স্থির রাখল। সঞ্জীব ঘরে এসে বলল, শ্রেয়া কী সব ভুলভাল বলছিল, তোমার সামান্য সাহায্যের জন্য আমাকে ছোট করে দিল, তুমি ওকে পার্টসের কথা বলতে গেলে কেন? রীতা বাসন ধুতে ধুতে শান্ত হয়ে বলল, আমি কিছু বলিনি সঞ্জীব, ও নিজে থেকেই বুঝেছে। সঞ্জীবের মেজাজ চড়ে গেল। তুমি সবসময় এমন চুপ করে থাকো কেন? কথা বলতে পারো না? সামান্য একটা শার্ট পোড়ানোর কথা বললে এত কষ্ট হয় কেন তোমার? রীতা ধীরে সুস্থে হাত মুছল।
তারপর ঘুরে দাঁড়ালো। এই প্রথম সে প্রতিবাদ করলো, তবে সেটা ছিল নীরব অথচ ধারালো। আমি চুপ থাকি কারণ আমি জানি তোমার রাগটা তোমার ভুল ঢেকে রাখে। তুমি যখন নিজের সামান্য একটা ভুল ঢাকতে গিয়ে আমার অফিসের কাজ বা আমার শার্ট পরানোর ভুল নিয়ে কথা বলো, তখন আমি চুপ থাকি। আর যখন তুমি একটা বড় ভুল করো, যেমন পার্টস পাল্টে দেওয়া বা হিসেব ভুল করা, তখন আমি দৌড়ে গিয়ে সেটা ঠিক করে দিই। আমি চুপ থাকি কারণ আমি চাই না আমার প্রতিবাদে আমাদের সংসারটা ভেঙে যাক। রিতা আরও বলল, আমার কাছে সংসার গুছিয়ে রাখার অঙ্কটা তোমার অহংকারের চেয়ে অনেক বড়। আমি জানি আমি তোমার কাজ সামলে দেওয়ার জন্য ধন্যবাদ পাবো না, কিন্তু আমি এটাও জানি আমি যদি তোমাকে তোমার ভুলের জন্য কটু কথা শোনাই, তাহলে আমাদের সম্পর্কটা আর গুছিয়ে রাখা যাবে না। সঞ্জীব রিতার এই নীরব এবং গভীর বক্তব্য শুনে স্তম্ভিত হয়ে গেল। এই প্রথম সে বুঝল রিতার নীরবতা আসলে তার দুর্বলতা নয়, বরং তার সম্পর্কের প্রতি তার এক বিশাল বিনিয়োগ। সে দেখল রিতার চোখে কোনো রাগ নেই, আছে শুধু অপার ক্লান্তি আর ভালোবাসা মিশ্রিত হতাশা। সঞ্জীবের কাছে ব্যাপারটা পরিষ্কার হলো। সে এতকাল ভেবে এসেছে রিতা চুপ করে থাকে কারণ তার প্রতিবাদ করার ক্ষমতা নেই, কিন্তু সে আজকে বুঝতে পারল রিতা চুপ থাকতো কারণ তার প্রতিবাদ করার ইচ্ছা থাকলেও সে সম্পর্কের শান্তিকে বেশি মূল্য দিত। সঞ্জীব মাথা নিচু করে বলল, আমি আমি বুঝিনি রিতা। আমি সবসময় তোমার ছোট ছোট ভুল ধরেছি, কিন্তু আমার বড় ভুলগুলো তুমি নীরবে ঠিক করে দিয়েছো। আমি ভুল ছিলাম। আমি সবসময় তোমাকে ছোট করে দিয়েছি যাতে আমার দুর্বলতাটা ঢেকে যায়। রিতা নিঃশব্দে সঞ্জীবের দিকে তাকালো। তার এই স্বীকারোক্তি রিতার জন্য কোনো বড় জয় ছিল না, কিন্তু তা ছিল দীর্ঘদিনের সংগ্রামের পর সামান্য স্বস্তি। রিতা এগিয়ে গিয়ে আলতো করে সঞ্জীবের হাত ধরল। আমরা দুজন মিলেই সংসারটা চালাই সঞ্জীব। তোমার ভুল যেমন আমার ভুল নয়, তেমনি আমার ভুলটাও শুধু আমার নয়। আমাদের আর এই নীরব অঙ্কের হিসেবে থাকতে হবে না। শ্রেয়া যখন চলে যাচ্ছিলেন, তখন তিনি রিতাকে আলাদা করে বলেছিলেন, রিতা, তোমার নীরবতাটাই সবচেয়ে বড় প্রতিবাদ। তুমি তোমার স্বামীকে তার ভুলের আয়না দেখিয়েছ, কিন্তু কথা দিয়ে নয়, কাজ দিয়ে। রিতা বুঝলো তার নীরব ত্যাগের মূল্য হয়তো সঞ্জীব সবসময় দিতে পারবে না, কিন্তু এই সংসারটা যে তার জন্যই টিকে আছে, সেই অদৃশ্য স্বীকৃতি আজ সঞ্জীব পেল। রিতা এবং সঞ্জীবের মধ্যে সেই অসমতার ভারসাম্য হয়তো পুরোপুরি ফিরে এলো না, কিন্তু তা জোড়া লাগার পথে এক পা বাড়ালো। রিতা এখন বিশ্বাস করে এইবার হয়তো তাদের সংসারে রাগ ও নীরবতার অঙ্ক নয়, বরং বোঝাপড়ার নতুন হিসেব শুরু হবে। ধন্যবাদ। গল্পটি ভালো লাগলে লাইক করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন।